শুরু করি। দেখো আজকে আমরা পড়তেছি তরঙ্গ চ্যাপ্টার, ঠিক আছে? এখন আমরা আগে পর্যায়বৃত্ত গতি পড়ে আসছিলাম। পর্যায়বৃত্ত গতিটা কি ছিল? একটা কণা যখন ও পর্যায়বৃত্ত কম্পনে থাকে, মানে ধরো সামনে পিছনে মুভ করতে থাকে, ঠিক আছে? যেমন একটা স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রে কি ছিল, আমরা যখন এটাকে সামনের দিকে ফোর্স দিতাম তাহলে ও কিছুক্ষণ সামনে যেত, কিছুক্ষণ পিছনে যেত। এটা ছিল একটা পর্যায়বৃত্ত গতি, তাই না? বা এটাকে যদি আমরা আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে এটা ছিল স্পন্দন গতি। তাহলে ওখান থেকে আসলে তরঙ্গটা আসতেছে। ধরো অনেকগুলা কণা, যখন একটা মাধ্যমে অনেকগুলা কণা থাকবে, ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এরা যখন কন্টিনিউয়াস মুভমেন্টে থাকবে, এরা আমার একটা তরঙ্গ সৃষ্টি করবে। এবং এটা কিন্তু আমি পর্যায়বৃত্ত গতিতেও দেখে আসছি, মনে আছে নাকি ভুলে গেছো? মনে আছে আশা করি। কিছু না বুঝলে আমাকে বলিও। এখন তাহলে দেখো, এখন এখানে তরঙ্গ বলতে কি বোঝাচ্ছে? তরঙ্গের সংজ্ঞাটা হচ্ছে যে পর্যায়বৃত্ত আলোড়নের মাধ্যমে, যে পর্যায়বৃত্ত আলোড়ন কোন একটা মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত কম্পনের সাহায্যে মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থান অপরিবর্তিত রাখে, তাকে তরঙ্গ বলে। তার মানে কণাগুলো মুভমেন্টে থাকবে, ঠিক আছে? ওরা মুভমেন্টের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি সঞ্চালিত করতেছে, কিন্তু এই কণাগুলো নিজেদের জায়গা থেকে সরতেছে না। ধরো এই কণাটা এখান থেকে পাশে, বা এই কণা তার পাশে চলে যাচ্ছে না, বোঝা গেছে? তার মানে ও নিজের জায়গায় থেকে যাবে, জাস্ট শক্তিটা ট্রান্সফার হয়ে যাবে। জিনিসটা এমন, মনে করো তোমরা অনেকজন ফ্রেন্ড পরপর দাঁড়াই আছে, ঠিক আছে? এখানে ধরো 3 জন, 4 জন ফ্রেন্ড। এখন এখানে একটা বস্তু আছে যেটাকে এখানে পাঠাইতে হবে। তাহলে জিনিসটা কিভাবে নিতে পারো? ও এসে এটাকে তুলে হেঁটে হেঁটে এখানে রেখে আসতে পারে, অথবা আরেকটা ভাবে যেতে পারো, সেটা হচ্ছে ও বস্তুটাকে নিল, নিয়ে পাশের জনকে দিয়ে দিল, কিন্তু ও জায়গা থেকে সরে নাই। ও তার পাশে দিয়ে দিছে, জায়গা থেকে সরে নাই। ও তার পাশে দিয়ে দিছে, জায়গা থেকে সরে নাই। ও কি করছে, এটাকে এখানে রেখে দিছে। তাহলে ওরা কি নিজেদের জায়গা থেকে মুভ করছে? করে নাই, কিন্তু একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই দিছে। এটাই হচ্ছে তরঙ্গের কাজ। যে আমাদের একটা মাধ্যম, মাধ্যম ধরো এখানে বায়ু মাধ্যম হইতে পারে, পানি মাধ্যম হইতে পারে, যে কোনো মাধ্যম হইতে পারে। মাধ্যমে বিভিন্ন কণা থাকে না? বায়ুতে তো, কেউ কি বের হয়ে গেছে নাকি ঢুকবে? আচ্ছা, বায়ুতে তো অসংখ্য কণা থাকে, তেমনি ভাবে পানিতেও কণা থাকে। এই কণাগুলো একটা শক্তিকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতেছে, কিন্তু ওদের জায়গাটা চেঞ্জ করতেছে না। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের তরঙ্গ। ঠিক আছে, এখন তরঙ্গ কত রকম হতে পারে? তরঙ্গ অনেক রকম হয়ে থাকে। যেমন ধরো একটা টাইপ হচ্ছে ম্যাটেরিয়াল ওয়েভ হইতে পারে, ম্যাটেরিয়াল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আসলে লাইট, এটা কি, আলো, আলোর তরঙ্গ, ঠিক আছে? তারপর মহাকর্ষীয় তরঙ্গও আছে, যেটাকে ইংলিশে লিখতে পারি গ্র্যাভিটেশনাল ওয়েভ। তারপর আরো একটা টাইপ হইতে পারে ইলেকট্রন ওয়েভ, ঠিক আছে? এরকম অনেক ধরনের তরঙ্গ হয়ে থাকে। যেমন আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আমাদের সেকেন্ড পেপারে পড়াশোনা আছে ভৌতালোক বিজ্ঞানে, ঠিক আছে? তো আর বাকিগুলা তেমন প্রয়োজন নাই, জাস্ট এমনি নামটাই দেখাইলাম আর কি, যে এরকম এরকম তরঙ্গ হয়ে থাকে। এখন একটা তরঙ্গে যদি আমরা চিত্র আঁকি তাহলে জিনিসটা কেমন হবে? তো তরঙ্গ দেখতে কেমন হয়? তরঙ্গ দেখতে হয়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। একটা তরঙ্গ অনেকটা এরকম টাইপের হয়ে থাকে দেখতে, ঠিক আছে?
তাহলে দেখো তরঙ্গের শুরুটা হয়েছে এ পয়েন্ট থেকে তরঙ্গ শুরু হয়েছে, আর এটা চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে। এখন ও সর্বোচ্চ যে পয়েন্টে যেতে পারে, দেখো এই পয়েন্টে ওর বিস্তার সর্বোচ্চ না, এগুলা পর্যাবৃত্ত গতিতেও পড়ছি। এই পয়েন্টটাকে বলা হয় সুস্পন্দ বিন্দু। এটাই কি বলা হয়? সুস্পন্দ বিন্দু। তাহলে এই পয়েন্টটাও কিন্তু অ্যাকচুয়ালি সুস্পন্দ বিন্দু। আবার যে পয়েন্টে বিস্তার সর্বনিম্ন হয়ে যায়, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এগুলাকে বলা হয় নিষ্পন্দ বিন্দু। কি বলা হচ্ছে? নিষ্পন্দ বিন্দু, যেখানে বিস্তার সর্বনিম্ন হয়। এই সংজ্ঞাগুলো আসে, এগুলা লিখে দিবে আর কি। তরঙ্গের যে পয়েন্টে বা যে স্থানে বিস্তার সর্বোচ্চ হয় তাকে বলা হয় সুস্পন্দ বিন্দু, আর যেখানে বিস্তার সর্বনিম্ন হয় সেটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। আর তাহলে আমরা এখানে সুস্পন্দ বিন্দু পেয়ে থাকি, এখানে এখানে কি পেয়ে থাকি? নিষ্পন্দ বিন্দু। আবার এই জায়গাটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, মানে একটা তরঙ্গের শীর্ষ পয়েন্ট। ঠিক আছে? আর এই দেখো এটাও কিন্তু একটা সুস্পন্দ বিন্দু, ঠিক আছে, কারণ বিস্তার সর্বোচ্চ কিন্তু বিপরীত দিকে। এটাও সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, কিন্তু এটার নাম হচ্ছে তরঙ্গপাত। তরঙ্গপাত। এটা ছিল তরঙ্গ শীর্ষ, এটা ছিল তরঙ্গ পাত। ঠিক আছে? ধরো এই বিস্তার কত? এ, পজিটিভে, তাহলে নিচের দিকে বিস্তারটা কত হবে? নেগেটিভে। এতটুকু আশা করি বোঝা গেছে। এবং এই তরঙ্গের বেগ কত হবে? তরঙ্গের বেগ ভি ইজ ইকুয়াল এফ ইন্টু লেমডা। লেমডা মানে কি? লেমডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্যটাও তোমরা জানো, তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য ছিল একটা তরঙ্গ শুরু হয়ে, ঠিক আছে, পুরা একটা চক্র যদি কমপ্লিট করে, এটাকে আমরা কি বলতাম? তরঙ্গ দৈর্ঘ্য। এই শুরু থেকে শেষ পর্যন্ত এই অংশটুকুকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। মনে আছে আশা করি, এটা 9-10-এও দেখছো, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। আর এফ হচ্ছে কি? এফ হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে? কম্পাঙ্ক। ওকে, এখন আরো কিছু জিনিস আছে যেগুলা মনে রাখা দরকার। যেমন একটা হচ্ছে দশা। দশা পর্যাবৃত্ত গতিতেও আশা করি পড়াই আসছে। এখন দশা কি? সংজ্ঞাটা লিখে দিই। যে কোনো কণার, যে কোনো কণার, যে কোনো মুহূর্তে অবস্থান, অবস্থান ও দিক। যে কোনো না লিখে যা কোনো কণার লিখি, যা কোনো কণার যে কোনো মুহূর্তের অবস্থা, অবস্থানের দিক নির্দেশ করে, তাকে দশা বলে। বোঝা গেছে? তাহলে কোন একটা কণা, জিনিসটা হচ্ছে মনে করো এই তরঙ্গতে অনেকগুলো কণা আছে। আচ্ছা আরেকবার আঁকি চিত্রটা। ধরো এখানে যদি আমি একটা তরঙ্গ নিই, হুম, হ্যাঁ, এই তরঙ্গটাতে অনেকগুলা কণা আছে। মনে করো এই পয়েন্টে একটা কণা ছিল যেটা এখানে অবস্থান করতেছে, এই কণাটা এখানে অবস্থান করতেছে, আরেকটা কণা এখানে, আরেকটা এখানে। ঠিক আছে? একটা কণা অবস্থান করতেছে এখানে, একটা এখানে, একটা এখানে। ঠিক আছে? এখন এই যে যে কোনো একটা কণা, ধরো ধরো এই কণাটার
অবস্থা, অবস্থান আর দিক যা দ্বারা নির্দেশ করা হয় সেটাকেই বলা হয় দশা। বা এ কণার হইতে পারে, এই কণার হইতে পারে, যে কোনো কণার হইতে পারে, অথবা এখানে একটা কণা আছে সেটা, বা এখানে একটা কণা, এখানে একটা কণা, যে কোনো কণার অবস্থা, অবস্থান ও দিক যেটা নির্দেশ করে তাকে আমরা বলি দশা। ক্লিয়ার? ওকে, এরপর আসতেছে আমাদের তরঙ্গমুখ। তরঙ্গমুখ, তরঙ্গমুখ কাকে বলে? সংজ্ঞাটা লিখি। কোন তরঙ্গের সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে স্ফীত তরঙ্গের তরঙ্গমুখ বলে। জিনিসটা কেমন মনে করো, এই দেখো, এখানে এই জিনিসটাকে আমি একটা কপি করে নিই। এখন মানে খেয়াল করো, এখানে যেমন একটা কণা আছে এই যে এই পয়েন্টে, সেম ভাবে এখানেও একটা কণা থাকবে না? এখানেও একটা কণা থাকবে, এখানেও একটা কণা থাকবে, এরকম অনেকগুলা কণা নিয়ে তো তরঙ্গ গঠন করছে। এখন এই কণাটা যেভাবে আছে, আমি যদি এখান থেকে একটা রেখা টানি, এই কণাটাও একইভাবে আছে না? এই কণা, এই কণার দশা সেম না? কিভাবে সেম? এই কণা ঊর্ধ্বমুখী, এই কণাটাও ঊর্ধ্বমুখী, এবং ওর পথ পার্থক্য, এর পথ পার্থক্য সেম। তাহলে অবস্থা, অবস্থান এবং দিক সেম। এই কণাগুলোকে যদি আমি একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, ঠিক আছে, এই যে এটা একটা কাল্পনিক রেখা, ডট ডট যেটা দিল, এটাই হচ্ছে তরঙ্গ মুখ। কারণ একই দশা সম্পন্ন কণাগুলো এই তলে অবস্থান করতেছে, এটাকেই বলা হচ্ছে তরঙ্গ মুখ। বোঝা গেছে? সেম ভাবে এইটার একটা নাম বলতে পারো, এটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। এটা কি? সমতল তরঙ্গমুখ। অ্যাকচুয়ালি তরঙ্গমুখ দুই রকম হয়ে থাকে। কয় প্রকার? তরঙ্গমুখ হচ্ছে দুই প্রকার, যথা এক হচ্ছে সমতল তরঙ্গমুখ, একটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। গোলীয়টা কেমন হয়? সমতলটা তো বুঝছো, এই যে এখানে যেটা আছে সেটাই। গোলীয়টা কেমন হয় দেখাই। মনে করো একটা আলো জ্বালানো হয়েছে, এখান থেকে একটা টর্চ লাইট জ্বালানো হয়েছে, তাইলে টর্চ লাইটের চারপাশে এরকম করে তরঙ্গ আকারে আলো ছড়াই পড়বে না? এটা হচ্ছে আসলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অথবা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওই যে 2 নম্বরে যেটা দেখে আসছিলাম, এইটা। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো যখন চারপাশে ছড়াই পড়তেছে, খেয়াল করো, এদিকে একটা আলো যাচ্ছে, এদিকেও কিন্তু আলো যায়, এদিকেও আলো যায়, তরঙ্গ আকারে চারপাশে কি হচ্ছে? ছড়াই পড়তেছে। ঠিক আছে, তাহলে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে গিয়ে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধে যদি একটা বৃত্ত অঙ্কন করি, খেয়াল করো, এরকম একটা যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তটা আসলে একদম পারফেক্ট হয় নাই, বাট বুঝে নাও যে ব্যাসার্ধটা সেম। ঠিক আছে, আচ্ছা বোঝার দরকার না, একটু ছোট করে আগে হয় না, হ্যাঁ মোটামুটি হয়েছে। তাহলে দেখো, এই তরঙ্গ একই ডিস্টেন্স ট্রাভেল করছে, এই তরঙ্গ সেম, এই তরঙ্গ সেম, সবাই একই পরিমাণ দূরত্ব ট্রাভেল করছে।
এবং একই জায়গা থেকে সৃষ্ট হয়েছে, তাহলে এই পয়েন্টে যে কণাটা থাকবে এদের সবার দশা কি হবে? সেম হবে। বুঝতে পারছো? তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে এদের সবার দশাটা সেম হচ্ছে। তাহলে এই যে গোলীয় যে তলটা আমি কল্পনা করতেছি, এটা হচ্ছে আমার গোলীয় তরঙ্গ। বুঝা গেছে? গোলীয় তরঙ্গ। আশা করি ক্লিয়ার। তাহলে তরঙ্গ কয় প্রকার হইতে পারে? একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে গলীয়। সমতলটা কেমন হয় সেটা দেখাইছি, এই যে এটা, আর গলীয়টাও দেখাইলাম। ওকে, এবার আমি আসলে তরঙ্গের বিভিন্ন পয়েন্ট গুলা এক্সপ্লেন করতেছি আর কি। দশা কি, সুস্পন্দ বিন্দু কি, নিস্পন্দ বিন্দু কি, তরঙ্গ শীর্ষ কি, তরঙ্গ পাত কি, এগুলা বই পড়লেও পাবা। এগুলা জ্ঞানমূলকে আসে, লাগবে, তাই পড়াই দিচ্ছি। এরপর আমাদের আসতেছে তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ এটা একটু আগেও আলোচনা করে আসছি, আরো একবার বলি। তরঙ্গের বেগ, তরঙ্গের বেগের সূত্র কি? তরঙ্গের বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এফ লেমডা। আবার লেমডাকে চাইলে কি, এফ কে চাইলে কি লিখতে পারো? এফ সমান হচ্ছে 1/t, অর্থাৎ এখান থেকে লেমডা/টি এটাও লেখা যায়। টি দিয়ে কি বোঝাচ্ছে? টি হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে? পর্যায়কাল কাকে বলে আশা করি জানো। আর লেমডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো, এখানে তরঙ্গের বেগ বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু এফ লেমডা। একটা জিনিস মাথায় রাখবা, কম্পাঙ্ক। এইটা কি এফ কম্পাঙ্ক না? কোন একটা তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে ওর একটা নিজস্ব ধর্ম, এটা কখনো চেঞ্জ হয় না। মাধ্যম পরিবর্তন হইলেও কম্পাঙ্ক চেঞ্জ হয় না, কিন্তু বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। মনে থাকবে, কোন একটা জায়গায় মাধ্যম যদি চেঞ্জ হয়, ধরো একটা তরঙ্গ সৃষ্টি করলাম আমরা, একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, এখন এটা বায়ু থেকে পানিতে প্রবেশ করছে, তখন ওর কম্পাঙ্ক কিন্তু সেম থাকবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ আলাদা হয়ে যাবে। এখন আমরা এরকম দুই টাইপের কোয়েশ্চেন পেয়ে থাকি, যেগুলা 9-10-এ পড়ছো, আরেকবার আলোচনা করে দিই। টাইপ 1, ধরো উৎস সেম আছে, মানে তরঙ্গ যে সৃষ্টি হচ্ছে একই উৎস থেকে তৈরি হচ্ছে, কিন্তু মাধ্যমটা ডিফারেন্ট। তাহলে একটা জায়গা থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, হয়ে ও এখান থেকে যাচ্ছে, যেতে যেতে ও কিছু দূর ছিল বায়ুতে আর কিছু দূর ছিল পানিতে। তাহলে এটা ধরলাম ও ছিল এই অংশটুকু, এখান থেকে এতটুকু ছিল একটা মাধ্যম, যেটা হচ্ছে এ মাধ্যম ধরে নিলাম, আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে আমরা ধরে নিলাম বি মাধ্যম। ঠিক আছে? তাহলে জিনিসটা কেমন হবে? আমি বলছি, এর কম্পাঙ্কটা সেম থাকবে, বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলা দিতে পারি, এখান থেকে ভি এ সমান এফ লেমডা, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। বি বি, এটা হচ্ছে বি মাধ্যমের জন্য, এফ লেমডা বি, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এবার আমি যদি 1-কে 2 দিয়ে বা 2-কে 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বি এ বাই ভি বি সমান লেমডা এ বাই লেমডা বি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি একটা তরঙ্গ একটা উৎস থেকে সৃষ্টি হয়েছে। উৎস কয়টা? উৎস একই, ঠিক আছে? উৎস যদি একই হয় আর মাধ্যম যদি ভিন্ন হয়, উৎস একই মাধ্যম ভিন্ন, সেই ক্ষেত্রে বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক বলতে পারি। আশা করি বুঝছো এটা।
উৎস একই, মাধ্যম ভিন্ন, সেই ক্ষেত্রে আমাদের বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ বেগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, বেগ কমলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, কম্পাঙ্ক এখানে কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি ক্লিয়ার হয়, আমাদের টাইপ টুটাতে আমরা যাবো। কপি করে নিই। টাইপ 2 কি হবে? টাইপ 2 হচ্ছে উৎস ডিফারেন্ট হবে ও মাধ্যম সেম হবে। তাহলে ধরো এখানে একটা এ মাধ্যম আছে, যেখান থেকে তরঙ্গ সৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে একটা বি মাধ্যম আছে, যেখান থেকে আরেকটা তরঙ্গ সৃষ্টি হয়ে যাচ্ছে। দুইটা ডিফারেন্ট তরঙ্গ একই মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু এ মাধ্যম বি মাধ্যম নাই। এখানে হচ্ছে উৎস এ, উৎস বি। এই সিনারিওতে মাধ্যমটা একই, মাধ্যম একই। তাহলে কি হবে? দুইটা উৎস আলাদা, ঠিক আছে। বেগ কি হবে? বেগ সেম হবে, কিন্তু আমার কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এফ এ লেমডা এ, ভি ইজ ইকুয়াল এফ বি লেমডা বি। যেহেতু একই মাধ্যমে আছে, তাইলে বেগটা কি থাকবে? সেম থাকবে। মনে থাকবে? এটা এক, এটা আমার দুই। এক ও দুই থেকে আমরা কি লিখতে পারি? 1 and 2 হতে এফ এ লেমডা এ ইজ ইকুয়াল এফ বি লেমডা বি। অর্থাৎ লেমডা হচ্ছে কম্পাঙ্কের ব্যাসানুপাতিক। তাহলে আমার মাধ্যম যদি কি থাকে? সেম থাকে। আর উৎস যদি আলাদা হয়, তাহলে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক। আশা করি বুঝছি। আবার মাথায় রাখিও, 1/f মানে কি? টি না? এটাও তো আমরা জানি। এফ ইজ ইকুয়াল 1/t, এটা তো আমার জানা আছে। অর্থাৎ টি সমান 1/f। তাহলে এখান থেকে আমরা চাইলে এটাও লিখতে পারি, লেমডা সমানুপাতিক টি, তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কালে সমানুপাতিক, যদি মাধ্যম সেম হয়। এবার একটা অনুধাবনমূলক প্রশ্ন। দোলায়মান সেকেন্ড দোলক শব্দ উৎপন্ন করে না কেন? সেকেন্ড দোলক পড়ে আসছিলাম না? সেকেন্ড দোলক কি ছিল বলতে দেখি? একজন বলো আমাকে, সেকেন্ড দোলকটা কি ছিল? যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তাকে আমরা সেকেন্ড দোলক বলি, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখানে সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে ওর কম্পাঙ্ক কত হবে? 1/2। 1/2 মানে কত? 0.5 হার্জ। এখন মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা 30 হার্জ থেকে 20,000 হার্জ, কিলো হার্জ। এখন আমরা সেকেন্ড দোলক যে কম্পনশীল,
ওর কম্পাঙ্ক কত পাইছি, ধরো এটা F1, F1 লেস দেন 20 হার্জ না? এখন মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যে যা থাকে সব শুনতে পারে, ঠিক আছে? কিন্তু এটা তো 20 হার্জেরও কম, তাই আমরা শুনতে পাই না। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। এরপর আমরা দেখবো তরঙ্গের প্রকারভেদ। ওকে, তরঙ্গ আসলে অনেক প্রকারের হয়ে থাকে, এক একটা জিনিসের উপর ভিত্তি করে এক এক রকম হয়ে থাকে। ধরো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কম্পনের দিকের উপর ভিত্তি করে। কম্পনের দিকের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ বা আর তরঙ্গ, যেটা ইংলিশটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর সেকেন্ড হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। তরঙ্গ ইংলিশ হচ্ছে লংটিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে? এটা কি গেল একটা প্রকার। সেকেন্ড হচ্ছে বিস্তারের উপর ভিত্তি করে তরঙ্গের বিস্তারের ভিত্তিতে। এটা হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে একমাত্রিক, সেকেন্ড হচ্ছে দ্বিমাত্রিক, তিন হচ্ছে ত্রিমাত্রিক। জিনিসটা কেমন? মনে করো একটা তরঙ্গ শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ওর বিস্তারটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ও হচ্ছে একমাত্রিক। এখন কোন একটা তরঙ্গ যদি যদি এক্স অ্যাক্সিসেও যায়, ওয়াই অ্যাক্সিসেও যায়, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর কোন তরঙ্গ যদি এক্স ওয়াই জেড তিনটা বরাবরই বিস্তার লাভ করে, তাহলে তাকে বলা হয় ত্রিমাত্রিক, ঠিক আছে? এরকম কি হয়ে থাকে? হ্যাঁ, হয়ে থাকে। যেমন আমরা যেগুলা আঁকছি এতক্ষণ পর্যন্ত, এগুলা সবগুলা ছিল একমাত্রিক, যে কোনো একটা এক্সিস বরাবরই বিস্তার লাভ করতেছিল। কিন্তু আমাদের ধরো আলোক তরঙ্গ, এ কিন্তু দ্বিমাত্রিক, ঠিক আছে? ও আলোক তরঙ্গটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তার মানে ওখানে একটা তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ থাকে আর একটা চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ থাকে। দুইটা তরঙ্গ লম্বভাবে দুইটা এক্সিস বরাবর যায় এবং তাদের লব্ধিটা অপর আরেকটা এক্সিসে যায়। বোঝা গেছে? এটা পড়াবো, ভৌতালোক বিজ্ঞান যখন পড়বে তখন বুঝবে, আপাতত জাস্ট এটুকু মাথায় রাখো। এরপর আসতেছে অবস্থানের ভিত্তিতে। অবস্থানের ভিত্তিতে দুই রকম, একটা হচ্ছে সমতল, ভুল লিখছি, অবস্থান না, এটা হবে তরঙ্গ মুখের ভিত্তিতে। সমতল, একটা হচ্ছে গোলীয়। এটা তো একটু আগেও পড়ে আসছি, সমতল তরঙ্গ মুখ, গোলীয় তরঙ্গ মুখ। ওই তরঙ্গ মুখের উপর ভিত্তি করে দুই প্রকার হয়ে থাকে। তারপর হচ্ছে তরঙ্গের ত্বরণের ভিত্তিতে। একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, আর একটা হচ্ছে স্থির তরঙ্গ।
এই দুইটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে তরঙ্গটা আগাইতে থাকে, মানে ও অগ্রগামী, চলতেই থাকে চলতেই থাকে। ঠিক আছে। আর স্থির মানে ও একটা নির্দিষ্ট অংশের মধ্যেই সঞ্চালিত হয়। ঠিক আছে, মানে ও স্থির থাকে একটা জায়গার মধ্যেই, ও চলতে থাকে। ক্লিয়ার? এখন এই দুইটা কিন্তু তোমার খুবই ভালো মতো লাগবে, এগুলা সবগুলার আমরা ইকুয়েশন সলভ করব, এখান থেকে ম্যাথও আসে প্রচুর। ঠিক আছে, এগুলা এই দুইটা নিয়ে আমাদের প্রচুর পড়তে হবে। তো এই দুইটাতে দুইটা কথা মনে রাখিও। অগ্রগামী তরঙ্গ সেটাই যে শক্তি সঞ্চালিত করতে পারে, শক্তি সঞ্চালিত করে। ঠিক আছে, আরে শক্তি সঞ্চালিত করে না। আরো অনেক পার্থক্য আছে, একটু পরেই পড়বো আমরা। ঠিক আছে, এখন দেখো মোটামুটি এই কয়েক রকমেই কি হয়ে থাকে, তরঙ্গের প্রকারভেদ হয়ে থাকে। কিসের কিসের উপর ভিত্তি করে সেগুলো আমরা দেখলাম। তোমরা একটা জিনিস বই থেকে পড়ে নিবা, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা আমি লিখে দিই। অনুপ্রস্থ তরঙ্গ, প্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যকার পার্থক্য। ঠিক আছে, আরো একটা জিনিস শিখে নিবা, সেটা হচ্ছে অগ্রগামী ও স্থির তরঙ্গের মধ্যকার পার্থক্য। এই দুইটা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে, এবং নোট খাতায় তুলে নিও পার্থক্য গুলা। ধরো পাঁচটা পাঁচটা করে শিখে নিও, এবং আমি বুঝাই দেবো এগুলো, আরো পরে বুঝাই দেবো। অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য বুঝে যাবা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করিও। অগ্রগামী স্থিরও আশা করি বুঝবা, এগুলা নিয়ে প্রবলেম হবে না তোমাদের। এখন চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। ধরো প্রথম কোয়েশ্চেন, পি ও কিউ দুইটি মাধ্যমে শব্দের বেগ হলো 300 মিটার পার সেকেন্ড ও 350 মিটার পার সেকেন্ড। প্রথম দুটিতে শব্দ এটা করতে পারবে নাকি করাই দিব? পারবো স্যার। তাহলে আমি রেখে দিচ্ছি, এটা সলভ করে আমাকে পরে ক্লাসে দেখাবো। ঠিক আছে, সেম। আরেকটা দিই কোয়েশ্চেন, এটার জন্য জায়গা রাখবো, আচ্ছা জায়গা রাখবো, রাখি। কোয়েশ্চেন 2, আরেকটা কোয়েশ্চেন লিখতেছি, তোমরা পড়ো, আমি লিখতে লিখতে দেখো যে পারবে নাকি, না পারলে সলভ করে দেবো।
এটা পারবে করতে? এগুলো 9-10-এও করছো আসলে, 9-10-এরই ম্যাথ। এখন আমরা অত কঠিনে চাইনি। স্যার কত দূরে মানে কি তরঙ্গ দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য না, 100টা কম্পনের ফলে একটা কম্পনে কত দূরে যাবে সেটা বের করবা, ওটাকে 100 দিয়ে গুণ করবে। কত দূরে যাবে বলতে তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি? এই তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি? স্যার সংজ্ঞা বলবো? হ্যাঁ, সংজ্ঞা বলো। সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব। এটাও না, আর একটু চিন্তা করে বলো। 2 মিনিট টাইম নাও, চিন্তা করো, বলো। একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, ওই সময়ে একটা কণা যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, বুঝছো? নাকি বুঝো নাই? বুঝছি স্যার, মানে চিত্র অনুযায়ী। চিত্র অনুযায়ী যদি আমি তোমাকে বলি, দেখো, ধরো এটা আমার একটা তরঙ্গ, ঠিক আছে? কি বলছি, দাও। ঠিক আছে, এটা আমার হচ্ছে একটা তরঙ্গ। এই তরঙ্গে খেয়াল করো, একটা পূর্ণকম্প সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা কি বলি? পর্যায়কাল, তাই না? এখন তাহলে একটা পূর্ণকম্পনে কণাটা কি হয়? ধরো এই পুরো একটা দূরত্ব অতিক্রম করছে, এটাই তো একটা পর্যায়কাল। এবং এই পর্যায়কালে ও যে দূরত্বটা অতিক্রম করছে তাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো। তাহলে আমরা এখানে ফার্স্টে কি করব? এটাতে আমরা ফার্স্টে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে একটা কম্পনে, একটা পূর্ণ কম্পনে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তারপর 100টার জন্য বের করব। ক্লিয়ার? প্রতিটি, বুঝতেছ? হ্যাঁ স্যার। পারবে তুমি এটা? অন্যথা কি এখনো স্যার পারবো। কনফিউজড? না স্যার বুঝছি। আচ্ছা, বুঝলে হয়েছে। আচ্ছা, সলভ করো, করে দেখাও। ধরো আমি করে দিলাম, তাহলে কি হবে? নিজেরা সলভ করবা, প্রবলেম ফেস করলে আমাকে দেখাবা, সলভ করে দেবো। তাহলে আমরা বলছিলাম একটু আগে যে আমাদের দুইটা জিনিস নিয়ে আলাদা করে পড়তে হবে, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, আর একটা হচ্ছে কি? স্থির তরঙ্গ। তাহলে আমরা এখন শুরু করতেছি অগ্রগামী তরঙ্গ দিয়ে, ঠিক আছে? তাহলে প্রথম টপিক হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটা একটু লিখে ফেলি।
আশা করি পড়ে ফেলছো আমি লিখতে লিখতে। কি বলছে দেখো, যে আর তরঙ্গ বা লম্বিক তরঙ্গ কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে অগ্রসর হতে থাকে তাকে আমরা কি বলি, অগ্রগামী তরঙ্গ। এই যেহেতু অগ্রসর হচ্ছে তার মানে ও অবশ্যই কি শক্তি ট্রান্সফার করবে, এতটুকু তো বোঝা গেছে, তাই না? এখন তাহলে খেয়াল করো, এই অগ্রগামী তরঙ্গের আমরা ইকুয়েশন ডেভেলপ করবো। চলো দেখো, আমি ফার্স্ট একটা তরঙ্গ অঙ্কন করি। মনে করো এটা আমার তরঙ্গ, ঠিক আছে? এই তরঙ্গের এখানে আমি কয়েকটা বিন্দু ধরে নিই। ধরো এটা আমার এ পয়েন্ট, এই জায়গাতে একটা পয়েন্ট ধরতেছি, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এটা ধরলাম বি পয়েন্ট, এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম বি, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে যে দূরত্ব, এটাকে আমরা বলতে পারি পথ পার্থক্য বা সরণ, যেটাকে আমরা এক্স দ্বারা ডিটারমাইন করলাম, ঠিক আছে? আবার এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা কি, এটা কিন্তু লেমডা। এটা তো বুঝছি আশা করি। তাহলে খেয়াল করো, ওকে, এবার খেয়াল করো, আমরা এ বিন্দুর জন্য কি লিখতে পারি? এ বিন্দুতে যে কণাটা আছে তার জন্য আমরা এটা লিখতে পারি না, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি, যেটা আমরা পর্যায়বৃত্ত গতিতে শিখে আসছি। পারি লিখতে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পারি। এবার পি বিন্দুর জন্য লিখবো, পি বিন্দুর জন্য ওয়াই সমান কত হবে? যেহেতু ও এক্স পরিমাণ সামনে আছে, তাহলে এটা বিয়োগ করতে হবে, এ সাইন ওমেগা টি মাইনাস করলাম ডেল। এ পয়েন্টের দশা কত ধরে নিলাম ডেল, যেটা আমি বের করবো, আমি এখনো বের করি নাই। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। প্রুফটা ভালো মতো খেয়াল করিও। এবার দেখো, এই যে বি বিন্দু, বি বিন্দু মানে কি, বি বিন্দুতে পথ পার্থক্য কত, লেমডা, এবং ও কত দূরত্ব অতিক্রম করছে, 2 পাই না, পুরা একটা সার্কেল কমপ্লিট করছে না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, একটা জিনিস দেখো, বি বিন্দুর দশা হচ্ছে কত, দশা মানে তো অ্যাঙ্গেল দ্বারাই রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে 2 পাই, এবং বি বিন্দুর সরণ কত, লেমডা। তাহলে এখান থেকে আমরা একটা লিখতে পারি না, দেখো তো, লেমডা সরণের জন্য দশা পার্থক্য 2 পাই। তাহলে এক্স সরণের জন্য দশা পার্থক্য কত হবে, 2 পাই এক্স ডিভাইডেড বাই লেমডা। বুঝছো এটা? এই বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা সুতরাং দশা পার্থক্য এটাকেই প্রকাশ করা হয় ডেল দিয়ে। ডেল সমান লিখতে পারি 2 পাই এক্স বাই লেমডা। এটা কিন্তু আমার একটা ফর্মুলা, এটা লাগবে তোমার অনেক জায়গায় লাগবে, ঠিক আছে? এটাকে অনেকে এভাবেও মনে রাখে, এটা হচ্ছে ডেল বাই 2 পাই ইজ ইকুয়াল এক্স বাই লেমডা। মনে রাখার টেকনিক হচ্ছে ডেল মানে দশা, এটা তো অবশ্যই 2 পাই থেকে ছোট, তুমি এটাকে অনেকে মনে রাখে ছোট কোণ ডিভাইডেড বাই বড় কোণ। এক্স ল্যামডা থেকে ছোট না, এটাকে মনে রাখে ছোট পথ ডিভাইডেড বাই বড় পথ। এভাবেও অনেকে মনে রাখে, ঠিক আছে? এটা মনে রাখার টেকনিক বলছি, আর কিছুই না। তা আমরা এখন এটা দিয়ে ম্যাথ করবো। এই যে ডেল সমান 2 পাই এক্স বাই লেমডা, এটা কোথায় বসাবো, এই যে 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিব, ঠিক আছে? তাহলে দেখি কত আসে, 2 যদি বসে, এখন লিখতে পারি
পরে এখানে 2 হতে y is equal a sin ওমেগা টি মাইনাস ডেল ছিল, ডেলের জায়গায় 2 π x/λ। ওকে, এবার এটাকে আমরা সলভ করবো। আসো, এ সাইন ওমেগাকে কি লেখা যায়? ওমেগাকে আমরা 2πf লিখতে পারি না? ওমেগা ছিল 2π/T, 1/T মানে এফ। মনে না পড়লে দেখো, তাহলে আমি লিখতেছি ওমেগা সমান 2π/T। 1/T কে আমরা এফ লিখতে পারতাম, 2πf। এগুলো আমরা পড়ছি আগে, সেটাই লিখে দিছি 2πx/λ। আবার দেখো এখানে কি লেখা যায়? y সমান a sin 2π/λ মাইনাস 2πx/λ। কিভাবে লিখলাম এটা? দেখো, আমরা কি জানি? v ইকুয়াল টু f ল্যামডা জানি না? তাহলে f এর জায়গায় কি লেখা যায়? v/λ। ওইটাই আমরা লিখছি। এই যে এখানে যে f ছিল, f এর জায়গায় v/λ বসাচ্ছে। আশা করি বুঝছো তোমরা। ঠিক আছে, বসাই দিলাম। না বুঝলে আমাকে বলিও, ঠিক আছে? এরপর আমরা কমন নিব। ঠিক আছে, কমন নিব। আমরা উভয় পক্ষ থেকে, মানে দুটা থেকেই 2π/λ কমন নিতে পারি। a sin 2π/λ কমন নিলে কত হবে? vt মাইনাস এক্স। এটা হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গের একটা ইকুয়েশন। এগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে? a sin 2π/λ ইন্টু vt মাইনাস এক্স। ক্লিয়ার? এবার খেয়াল করো, এখানে আমি ধরে নিছি কণাটা কোথা থেকে যাত্রা শুরু করছে? এই পি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ধরছি না? এটা বুঝছো আমার কথাটা? আমরা ধরে নিছি কণাটা এই জায়গা থেকে যাত্রা শুরু করলে ওর জন্য ইকুয়েশন হচ্ছে 2π/λ ইন্টু vt মাইনাস এক্স। ও যদি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে কি হবে? তাহলে এক্স এর মান 0 হয়ে যাবে। আবার এমনও হইতে পারে না, আবার খেয়াল করো, জিনিসটা এমনও হইতে পারে আমার তরঙ্গটা এভাবে আছে, তরঙ্গটা বাম পাশ থেকে যাত্রা শুরু করছে, হইতে পারে। মানে ও ঋণাত্মক দিক থেকে যাত্রা শুরু করছে। খেয়াল করছো? এটা মাইনাস এক্স, এটা প্লাস এক্স। আগেরটাতে পজিটিভ এক্স এ যাত্রা শুরু করছে। তাহলে এটা কখন হবে? যদি এক্স অক্ষে ধনাত্মক দিক হতে যাত্রা শুরু করে। যদি ঋণাত্মক দিক থেকে যাত্রা শুরু করে তখন হয়ে যাবে y ইকুয়াল টু a sin 2π/λ vt প্লাস এক্স। যদি এক্স অক্ষে ঋণাত্মক দিক হতে যাত্রা শুরু করে। আশা করি বুঝাইতে পারছি। এটাকে এখন আরো ভাঙবো, ঠিক আছে? তাহলে আমরা মেইন ইকুয়েশন কোনটা পাইছি? মেইন ইকুয়েশন পাইছি y ইকুয়াল টু a sin
পাই বাই লেমডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এখন মনে করো লেমডাটা গুণ করে দিই, মানে আমরা এটাকে আরো মডিফাই করে করে আরো কতগুলো ইকুয়েশন বের করবো, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে ভি বাই লেমডা টি মাইনাস এক্স বাই লেমডা লিখতে পারি, আবার ভি বাই লেমডার জায়গায় এফ বসাইতে পারি, 2 পাই এফ টি মাইনাস, আমরা ভি কিন্তু এফ লেমডা জানি তাই তো, তাহলে লেমডার জায়গায় ভি বাই এফ বসানো যাবে। তাহলে ভি বাই এফ বসাচ্ছি দুটাতেই, ভি ভি কাটা গেছে, এটা হয়ে যাবে উল্টে যাবে, এক্স এফ বাই ভি এটা আসবে। ক্লিয়ার? তাহলে আমি যদি এফ কমন নিয়ে নিই তাহলে কি হবে, এ সাইন 2 পাই এফ স্মল টি মাইনাস এক্স বাই ভি, এটাও একটা ইকুয়েশন হতে পারে। Clear? এখন 2 পাই এফ পুরাটা গুণ করে দিব, তখন কেমন হয় সে দেখি, এ সাইন 2 পাই এফ টি মাইনাস 2 পাই এফ এক্স বাই ভি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি। ঠিক আছে, এখন খেয়াল করো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, কে কি, দেখো, এখানে কে সমান হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই ভি, এই কে কে বলা হয় তরঙ্গ সংখ্যা, কি বলা হয়, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। এটাকে তুমি ক্যালকুলেশন করে এটার আরো ফর্মুলা বের করতে পারো, ওমেগা মানে 2 পাই এফ আর ভি তো এফ ল্যামডা, এভাবে কাটা গিয়ে 2 পাই বাই ল্যামডা, এটা হচ্ছে আমার তরঙ্গ সংখ্যার ফর্মুলা, মনে থাকবে? এটাও আমার একটা ফর্মুলা, মানে ইকুয়েশন, মুখস্থ রাখবা। এই সবগুলো ইউজ করে করে আমাদের ম্যাথ সলভ করতে হয়, তাহলে ম্যাথ গুলা কেমন হয় দেখি। এই এতটুকু বুঝছো সবগুলা, একই না? হ্যাঁ স্যার। আমি জাস্ট ডেরাইভ করছি, ঠিক আছে, এটা হচ্ছে ওই পর্যায়বৃত্ত গতিতে পাইছিলাম, এ সাইন ওমেগা টি ডান দিক থেকে শুরু হইলে মাইনাস হবে, তারপর সলভ করছি, পুরোটাই তো দেখছো। কোয়েশ্চেন গুলা দেখি, হ্যাঁ চলো। কোয়েশ্চেন 1, কোন তরঙ্গের বিস্তার 0.2 মিটার হলে টি ইজ ইকুয়াল ক্যাপিটাল টি বাই 3 সময়ে কম্পনের হতো x is equal lambda by 6 অবস্থিত বিন্দু সাম্যাবস্থান হতে সরণ কত হবে? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে, চলো সলভ করি। কোন চাইছে মানে আমাদের কি বের করতে হবে, y বের করতে হবে তাই না, y মান যখন x ইকুয়াল টু ল্যামডা বাই 6 এবং t ইজ ইকুয়াল ক্যাপিটাল টি বাই 3,
এবং বিস্তার কত দিছে 0. আশা করি এগুলো বুঝছো। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, ফার্স্টে ইকুয়েশন নিতে হবে। কোনটা আমরা যা যা জানি আর কি। আমরা প্রথমে জানি y ইকুয়াল টু a সাইন, এই যে খেয়াল করো এখানে যেগুলো শিখে আসছি 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, তাই তো? এখন এখানে আমরা মান বসাবো, চলো বসাই। a এর মান হচ্ছে আমার 0.2 সাইন 2π, লেমডা কত দিছে? লেমডা দিছে আমাদেরকে এই লেমডা দিছে, কথা বলে না কেউ। স্যার এখানে এক্স এর যে ভ্যালুটা দিছে ওখান থেকে ইউজ করা যাবে ল্যামডার মান। হ্যাঁ ওখান থেকে ইউজ করবো, 6x বসাই দিব, vt মাইনাস এক্স, ঠিক আছে? ওকে, টিও তো দিছে ক্যাপিটাল T/3। আচ্ছা দাঁড়াও, এটাকে আর একটু সলভ করা যায় চাইলে। এটা চাইলে আমরা এভাবেও লিখতে পারি, দেখো 2π, এখানে v/λ ইন্টু টি মাইনাস x/λ বসানো যাবে। আবার আমরা জানি v ইকুয়াল টু f ল্যামডা, তাই তো? তাহলে v/λ এটার জায়গায় f বসাই দেওয়া যাবে, কম্পাঙ্ক, তাই না? যাবে, তাহলে এগুলোই বসাই। সাইন 2π এফ টি মাইনাস x/λ, তাহলে 0.2 সাইন 2π, এফ মানে কিন্তু 1/t, তাই না? x/λ, এবার মান বসাই দিলেই চলে আসবে। দেখো y সমান 0.2 সাইন 2π, স্মল টি এর মান হচ্ছে ক্যাপিটাল T/3, অর্থাৎ 1/t ইন্টু ক্যাপিটাল T/3 মাইনাস x, তো x, লেমডা হচ্ছে 6x, x ডিভাইডেড বাই 6x, ক্লিয়ার? তাহলে 0.2 সাইন 2π 1/3 মাইনাস 1/6 কত আসে বলো তো আমাকে, y কত আসে ক্যালকুলেশন করে বলো। সাইন 2π তো 0 চলে আসবে। 2π এর সাথে এটা গুণ হবে না আবার 1/3 ইন্টু 1/6, এটা তো পুরোটা অ্যাঙ্গেলে আছে, এই এই পুরোটা একসাথে তো। √3/10 আসছে। তাহলে দশমিকে কত? 0.173। 0.17, এটাই হচ্ছে আমার আনসার, বুঝছো? সরণ হচ্ছে 0.17 মিটার। পারবে না অঙ্কগুলো? এটা আমার মেইন ইকুয়েশন, এখান থেকে আসতে হবে বুঝে বুঝে। আরেকটা জিনিস আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, কনভার্ট করে করে আসবো। আবার এফ সমান আমরা কি জানি 1/t, এই জিনিসগুলো আমাকে ব্যবহার করতে হবে যখন যেটা লাগে, ক্লিয়ার? তাহলে পরের কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন 2। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু 0.5 sin pi ইন্টু 100t x/y কত দিব? ছোটই দিই 3.4 মিটার, ঠিক আছে? তার মানে সবকিছু এসে এককে আছে, কি কি বের করতে হবে? তো
তরঙ্গটির প্রথম হচ্ছে বিস্তার। কম্পাঙ্ক পর্যায়কাল তরঙ্গ দৈর্ঘ্য বেগ নির্ণয় করো। ঠিক আছে, আমাকে ইকুয়েশন দিয়ে দিছে, ওখান থেকে বের করতে হবে। কি করব, কম্পেয়ার করে করে বের করবো। ঠিক আছে, তাহলে দেখো শুরু করতেছি। আমরা জানি y is equal a sin 2 pi by lambda into pt minus x, তাই না? এটা তো জানি। তাহলে এখানে ওরা পাই রেখে বাকিটাকে ভিতরে ঢুকাই দিছে, তাহলে আমরাও এরকম করি। পাই পাইকে রেখে দিলাম, তাহলে এটা হচ্ছে কি 2 pt by lambda minus x, সরি 2x by lambda হবে 2x by lambda। দেখো প্রথমে কি চাইছে, বিস্তার চাইছে। বিস্তার কত? এ, বিস্তার এ সমান হচ্ছে 0.5 মিটার। চলে আসছে আমার আনসার। এরপর চাওয়া হয়েছে কি, কম্পাঙ্ক। আচ্ছা, যা যা চাইছে এগুলা বের করবো। তাহলে দেখো টি ছাড়া বাকি সবগুলার ভ্যালু কত? 100। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে 2v বাই লেমডা সমান 100, এটা একটা ইকুয়েশন। আবার এক্স ছাড়া আছে 2 বাই লেমডা, 2 বাই লেমডা সমান কত? 1 বাই 3.4। এটা কি বুঝছো এই দুইটা নেওয়াটা? বুঝছো নাকি? হ্যাঁ স্যার। স্যার 2 বোঝা নাম্বারটা গেছে? বুঝি। 2 নাম্বার বুঝো নাই? এই দেখো না, এই পুরাটা আর এটা সেম না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? বুঝতে পারছি, ও বুঝতে পারছি। এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই 3.4 সমান 2x বাই লেমডা। কিন্তু উভয় পক্ষ থেকে এক্স কাটা গেলে 2 বাই লেমডা সমান 1 বাই 3.4। এবার বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 2 হতে আমরা কি বের করতে পারি? লেমডার মান বের করতে পারি না? কত হবে? 6.8, তাই তো? 6.8 লেমডা চলে আসছে। এখন লেমডার মান একে বসাই দিলে 1 হতে, তাহলে ভি সমান কত পাবো? 100 ইন্টু 6.8 ডিভাইডেড বাই 2। কত আসবে বলো দেখি? 340। 340, তাই তো? ওকে, বেগ পাইছি, লেমডা পাইছি, তাহলে কম্পাঙ্ক বের করা তো easy। আবার ভি ইজ ইকুয়াল এফ লেমডা, তাহলে 340 সমান এফ ইন্টু 6.8। এখান থেকে এফ কত আসবে? এটা পাবে 50 আর যাচ্ছে না। আচ্ছা, ওরা কি কি চাইছে আমার থেকে? কম্পাঙ্ক চাইছে, বের করছি। তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, বেগ বের করছি, বিস্তার বের করছি, পর্যায়কাল বাকি। এবার পর্যায়কাল সমান কি হবে? টি ইজ ইকুয়াল 1 বাই এফ, অর্থাৎ 1 বাই 50। বুঝছো? অর্থাৎ 0.02 সেকেন্ড। পারবো? অঙ্কটা শেষ। বুঝছো নাকি বুঝো নাই এটুকু? বুঝছি স্যার।
ওকে, এবার তাহলে আমরা দুইটা ম্যাথ দেখছি। একটা হচ্ছে যে কোনো পয়েন্ট থেকে, না আমরা ফার্স্টে ইকুয়েশন ডেভেলপ করছি যে একটা পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে, এই যে পি পয়েন্ট থেকে, মানে যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে ওর ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা দেখছি, তাই না? এখন মনে করো ও যদি বিস্তার থেকে যাত্রা শুরু করে তাহলে কি হবে সেটা দেখবো। অগ্রগামী তরঙ্গ বিস্তার হতে যাত্রা আরম্ভ করলে, আরম্ভ করলে বা শুরু করলে, ওকে, এখানে বিস্তার বলতে সর্বোচ্চ বিন্দুটা বোঝাচ্ছে না? আমাকে বলো এখানে দশা কত হবে, দশাটা আমার দরকার। বলতে পারবে? প্লাস প্লাস 1 8 প্লাস 1, কি বলতো সেগুলা? প্লাস 1 দশাটা অ্যাঙ্গেলে আসে, পাই এর মাধ্যমে আসবে। আচ্ছা দেখো, এটা যদি ক্যালকুলেশন করতে না চাও, খুবই ইজি। এতটুকু পর্যন্ত কি 2 পাই না? 2 পাই, তাহলে তার অর্ধেক কত হবে? পাই। তার অর্ধেক কত হবে? পাই/2, বুঝছো? হ্যাঁ স্যার। আর যদি লেমডার মাধ্যমে চিন্তা করো, পুরাটা হচ্ছে লেমডা, তাহলে এটা হয়ে যাবে λ/4। এটা হচ্ছে পথ পার্থক্য এই পয়েন্টে, আর দশা পার্থক্য হচ্ছে পাই/2। ক্লিয়ার? ওকে, তাহলে ওর দশা পার্থক্য যদি পাই/2 হয়, ইকুয়েশনটা কি হবে? y = a sin 2, এটা না তো, হুম, হয়ে গেল sin ω t - 10। তাহলে এটা হয়ে যাবে a sin ω t - π/2। এতটুকু আশা করি বুঝছো। হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার বুঝছি। বুঝছো? তাহলে এটাই হয়ে যাবে ওর ইকুয়েশন। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এবার দেখো, এরকম করে তোমাদেরকে বলতে পারে আর কি, বিভিন্ন পয়েন্টে ধরো এখান থেকে যাত্রা শুরু করলে কি হবে, মানে এই পয়েন্ট থেকে, আবার এ পয়েন্ট থেকে করলে কি হবে, এখান থেকে করলে কি হবে, এখান থেকে করলে কি হবে, করতে পারবে না? ডেলের জায়গায় ডেলের মানগুলো বের করে করে বসানো, আর কোনো কাজ নেই। বের করে বসাবা, একটা ইকুয়েশন পাবো, ওইটাই আনসার। ক্লিয়ার? তারপর ত্রিকোণমিতির ফর্মুলা বসাইতে পারো, যদি বসাইতে হয়, যেভাবে চাইবে সেভাবে করবা। ওকে, দেখো আমরা তাহলে এখন তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যা বের করছি, এই যে y = a sin ω t - kx, তারপর 2π f t - x/v, আর মেইন তো এটাই ছিল 2π/λ × vt - x। এইটা কিন্তু সরণ বের করছি, তাই না? তরঙ্গের সরণ বের করছি। তাহলে সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? তরঙ্গের বেগ পাওয়া যাবে। তাহলে আমরা এখন কি বের করতে পারবো? তরঙ্গের বেগ বের করতে পারবো। তারপর আমরা তরঙ্গের ত্বরণও বের করতে পারবো। তাহলে চলো বের করি। তরঙ্গের বলতে এই দেখো, তাহলে আমরা কি বের করছি?
তরঙ্গের কণার সরণ কত পাইছিলাম? y ইজ ইকুয়াল a সাইন 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, এটা পাইছিলাম। তাহলে তরঙ্গের কণার বেগ কত হবে? v ইজ ইকুয়াল dy/dt। y কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে a বাইরে চলে আসবে। সাইনের ডিফারেন্সিয়েশন কি হয়? কস। ভিতরে যা আছে তা তো বসে যাবে। তারপর চেইন রুলের মাধ্যমে ভিতরেরটার আবার ডিফারেন্সিয়েশন হবে। ভিতরেরটা আবার ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে কি আসবে? টি এর সাথে আছে 2π/λ আর ভি, তাহলে এই পুরোটা একসাথে চলে আসবে 2π/λ ইন্টু ভি। বুঝছো তো? হ্যাঁ স্যার। ওকে, আর এক্স তো 0 চলে গেল, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2π/λ বি এ কস 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। ঠিক আছে, এখানে দেখো বি কিন্তু দুইটা হয়ে গেছে, এখানে একটা বি এখানে একটা বি, কনফিউজ হওয়ার দরকার নাই। এটা হচ্ছে কণার বেগ, ঠিক আছে, আর এটা হচ্ছে তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ মানে এই ভিটা আমরা পাই ভি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কনভার্ট করতে পারি, ল্যামডা সমান লিখতে পারি v/f, ভি ভি কাটা গিয়ে 2π/f পাবো আমরা এটা, ঠিক আছে। এখান থেকে 2π/f cos 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, এই জিনিসটা আমরা পাবো। আশা করি বুঝছো। লেমডাকে কনভার্ট করে দিছি আর কি। লেমডাকে এই লেমডার জায়গায় আমরা v/f বসাই দিলে ভি ভি চলে যাবে, এফ উপরে চলে আসবে। আশা করি বুঝছো এটা। তাহলে 2π/f কে আবার কি লিখতে পারি? ওমেগা লিখতে পারি না? তাহলে ওমেগা এ কস 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, এটাই হচ্ছে আমার ইকুয়েশন বেগের। কার বেগ? কণার বেগ। আবার খেয়াল করো, আমার যদি, আচ্ছা এটাই আমার ফর্মুলা, এখন যদি আমি ম্যাক্সিমাম বের করতে চাই, সর্বোচ্চ বেগ, তাহলে ভি ম্যাক্স সমান কত আসবে? তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এটা পেয়ে যাবা ওমেগা ইন্টু এ, ঠিক আছে, মনে থাকবে? বুঝছো নাকি দেখো। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, এটা কিন্তু ইয়াতেও পাইছিলাম আমরা, কনফিউজ হওয়ার দরকার নাই। কোথায়? পর্যাবৃত্ত গতিতেও আমরা ক্যালকুলেশন করে এগুলাই পাইছিলাম ঘুরে ফিরে। আহ, এরপর চলো ত্বরণ দেখি। সর্বনিম্ন বেগ কত হবে? 0 হবে, এটা তো জানোই। হুম, তোমার বেগ কেন? ত্বরণ বেগ কত? তরঙ্গের কণার ত্বরণ এ সমান কত হবে? ডি, ভি যেটা পাইছি এটাকে টি দ্বারা ভাগ করব, তাহলে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমার কি থাকবে? ওমেগা এ কজ এর ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স ইন্টু ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করলে আবার কি পাবো? 2π/v/λ। ওকে, এক্স এর জন্য তো 0, তাহলে এখান থেকে আবার লেমডা যে করে 2π/f আর একটা ওমেগা আসবে,
তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন 2π/λ ইন্টু বিটি মাইনাস এক্স। ক্লিয়ার এতটুক? এটা হচ্ছে আমার ত্বরণের ইকুয়েশন। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে যে ত্বরণ পাইলা মাইনাস ওমেগা স্কোয়ার, এই পুরাটা কিন্তু আমার ওয়াই, তাই না? সরণ, মানে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। এগুলা পর্যায়বৃত্ত গতিতেও পাইছিলাম, একই জিনিস। মাইনাস দিয়ে বিপরীত দিক বোঝাচ্ছে, আর কিছুই না। তাহলে যদি সর্বোচ্চ ত্বরণ দরকার হয় তাহলে কত আসবে? সর্বোচ্চ ত্বরণ এ ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ। ঠিক আছে, যদি আমার শুধু ভ্যালু প্রয়োজন হয় মাইনাসটা নিব না, আর সর্বনিম্ন হচ্ছে 0। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, নোট, এগুলা প্রায় সিমিলার টু পর্যাবৃত্ত গতি। নোট কি? নোট হচ্ছে, প্রথম নোট হচ্ছে বিস্তারে কণার বেগ কি হবে? সর্বনিম্ন। ও ত্বরণ সর্বোচ্চ। সেকেন্ড, সাম্যাবস্থায়। সাম্যাবস্থা বলতে হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে আর কি, সর্বনিম্ন বিন্দুতে কণার বেগ সর্বোচ্চ ও ত্বরণ সর্বনিম্ন। আশা করি বুঝতে পারতো এই জিনিসটা। ঠিক আছে, হুম, এতটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আজকে এতটুকুতে রাখি, নেক্সট দিন বাকিটা শুরু করবো।